এবং বাকি যে অতিথিবর্গ আছেন তাদেরকে আমাদের এক্স স্টুডেন্টরা প্রাক্তনী যারা আছে মঞ্চে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করি। এরপর আমরা বরণ করে নেব কাজী আব্দুল বশির সাহেবকে, তাকে বরণ করে নেবেন ডক্টর মহিজুদ্দিন। আপনি ভিডিও রেকর্ডিং করবেন? না আমি পারি না, ঘরে থাকবেন। এরপর মঞ্চে উপস্থিত বাকি অতিথি তাদেরকে বরণ করে নিচ্ছে আমাদেরই প্রাক্তনী। আমাদের অনুষ্ঠানের পরবর্তী কর্মসূচি আমরা কিছু কথা শুনে নেব আমাদের শ্রদ্ধেয় অভিভাবক স্যার নুরুল ইসলাম স্যারের কাছ থেকে কিছু শুনে নেব এবং এর পরবর্তী মঞ্চ চালনার দায়িত্ব আমি তাকেই জ্ঞাপন করি। আমরা কিছু শুনে নেব তার কাছ থেকে মূল্যবান কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বেশ ভরা অডিয়েন্স দেখছি সাবনেটে, কালকে একটু ফাঁকা ছিল। বক্তৃতা নয়, আমার তোমাদের সামনে দাঁড়ানো এই জন্যে যে উদ্দেশ্যে, যে ভাবনা নিয়ে যে কাজটা আমরা করছি, সেই কাজের কথাটা তোমাদের কাছে তুলে ধরা। আমার কাছে প্রতিটা দিনই একটা ঐতিহাসিক দিন মনে হয়, কারণ প্রত্যেক দিন আমরা যাদের সঙ্গে মিশি, যাদের সঙ্গে কথা বলি, আমার নিজের বিশ্বাস থেকে মনে হয় যে প্রতিটা দিনই আল আমিন মিশনের নতুন করে একটা ইতিহাসের পাতা রচিত হচ্ছে। আমরা যদি ফিরে যাই, এই আল আমিন মিশন হযরত দাতা মাহবুব শাহ ওয়ালি ব্রাঞ্চ, তাহলে সেই ব্রাঞ্চের যে সূচনা যখন হয়েছিল, আমাদের সামনেই আছে হযরত দাতা মাহবুব শাহ ওয়ালি রহমতুল্লাহ মাজার শরীফ, এবং তার নামে এখানে ওয়াকাফ এস্টেট আছে, এবং সেই ওয়াকাফ এস্টেট থেকে আমাদের জন্য প্রথম ঘর অ্যালট করা হয়েছিল এটা চালু করার। পরবর্তীতে সেই ওয়াকাফ এস্টেটের সহযোগিতায় তাদের দান হিসেবে 14 বিঘে জায়গা আমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা তার জন্যে হযরত দাতা মাহবুব শাহ ওয়ালি যে ওয়াকাফ এস্টেট, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আল আমিন মিশনের পক্ষ থেকে। পরবর্তীতে আমরা আরো 11 বিঘে, পরে আরো 7.5 বিঘে জায়গা কিনেছি, এবং সব মিলিয়ে প্রায় 32-33 বিঘে জায়গার উপর এই আল আমিন মিশন পরিবারের এখন 72টা শাখার মধ্যে একটা উল্লেখযোগ্য শাখা এই পাথরচাপড়ি শাখা। আজকের এই পাথরচাপড়ি শাখাতে যে আমরা সমবেত হয়েছি, প্রাক্তনীদের
উদ্যোগে প্রাক্তনী এবং বর্তমান ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে তারা প্রাক্তনীদের কাছ থেকে কিছু কথা শুনবে, আর যারা মঞ্চে আছেন তাদের কাছ থেকে কিছু কথা শুনবে এবং সেই কথা তাদেরকে অনুপ্রাণিত করবে, তাদেরকে নতুন পথ দেখাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। আজকে অনেক অভিভাবক আছেন, অভিভাবিকেরা আছেন, এলাকার মানুষ আছেন। আমি সকলকে আল আমিন মিশন পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই বিশেষ সভার যিনি সভাপতি তিনি হাসিম আলম সাহেব, আল আমিন এডুকেশন কাউন্সিলের সহ সভাপতি। তিনি আমাদের এখন খুব ঘনিষ্ঠ একজন সাথী কর্মী। গতকাল এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন ডক্টর শেখ মোহাম্মদ হাসান সাহেব, তিনি আল আমিন মিশন ট্রাস্টের যিনি সভাপতি, তিনি পাশে আছেন। আজকে আমরা পেয়েছি যেটা আমাদের কাছে সকলের কাছে আনন্দের, ক্লাস 5 থেকে পড়া যে ছাত্রী ক্লাস 10 পর্যন্ত পড়েছে, এবং যে বছর আমরা শুরু করি গার্লস, সে বছর ও এসেছিল 5 থেকে পড়ছে, 10 পর্যন্ত পড়েছে এবং তাকে আমরা পেয়েছি আমাদের অভিভাবক হিসেবে পেয়েছি, অভিভাবিকা হিসেবে। সঙ্গে সঙ্গে ফারুক আবদুল্লাহ আছে, ওর হাজব্যান্ড, ওরা দুজনেই কিন্তু আমাদের ছাত্র ছাত্রী। এবং আমি মজা করে ওদেরকে বলতাম, তোমাদেরকে বলি যে আল আমিন মিশন একদিন আমার এই নাতি নাতনি পোতা পত্নীদের দায়িত্ব নেব, সেইভাবে তৈরি হচ্ছে। তো এখন ওদের ছেলে মেয়ে আমাদের কাছেই পড়ে, সেজন্য আল আমিন মিশন পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং খুব কম বয়সে জেলার সভাধিপতি। তোমরা যারা এখানে আছো, বাচ্চারা হয়তো বুঝবে না, মন্ত্রী বোঝো, তাই তো নাকি? মন্ত্রী বোঝো না? তো সেই মন্ত্রী, পূর্ণমন্ত্রী, যাদেরকে ক্যাবিনেট মিনিস্টার বলা হয়, রাষ্ট্রমন্ত্রী, তারপরের ধাপে একজন জেলার সভাধিপতি রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা পান, ফলে সমান, মন্ত্রীর সমতুল্য। সেই জায়গা থেকে যে আমরা আমাদের একটা ছাত্রীকে সরকার পরিচালনার ক্ষেত্রে একটা বড় ভূমিকাতে দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে গর্বের। এবং আমরা আশা রাখবো, আমরা দোয়া চাইব যে ক্যাবিনেট মিনিস্ট্রিতে তোমাকে দেখবো, ইনশাল্লাহ। আমি দেখে যাবো কিনে যাই না, আল্লাহ রাখবেন কিনা, কিন্তু ক্যাবিনেট মিনিস্ট্রিতে তুমি জায়গা রাখবে, আল আমিনের একজন ছাত্রীকে ইনশাল্লাহ দেখতে পাবো। এবং ওর ক্ষেত্রে যে দেখেছিলাম, ওকে অনেক জায়গায় বলি যে একটা বিয়ে বাড়িতে যখন ওর সঙ্গে দেখা হচ্ছিল, ওর ভিতরে যে জজ্বা, যে আত্মবিশ্বাস টকটক করে ফুটছে। সেদিনেও বলেছিল যে আমি এই জায়গায় পৌঁছবো। তখন মনে আমাকে সভাধিপতির কথাই বলেছিলে, সভাধিপতি তুমি সেই জায়গাটাতে ছুঁয়ে ফেলেছ। তো তাকে আমরা আজকে পেয়েছি। আমরা পেয়েছি আমাদের বন্ধু মানুষ রবিউল ইসলাম সাহেব, ডেপুটি ডিএলআরও, বীরভূম জেলার, বহুদিন ধরে আমাদের সঙ্গে সম্পর্ক এবং এই মিশন গড়ে ওঠার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যেহেতু তিনি ল্যান্ড ডিপার্টমেন্টে আছে, তার সহযোগিতা আমরা অনেক পেয়েছি, ইনশাআল্লাহ আরও পাবো, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে আছেন শেখ তাজ মোহাম্মদ সাহেব, কোঅর্ডিনেটর ডিপার্টমেন্ট অফ ল এবং ল অফিসার ইনচার্জ মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, তাকে আমরা মঞ্চে পেয়েছি। আছেন প্রফেসর নাসিরুদ্দিন মোল্লা সাহেব, অ্যাসোসিয়েট প্রফেসর হিস্ট্রি, পন্ডেশ্বর কলেজে। আর আছেন আমাদের আল আমিন মিশনের ট্রেজারার কাজী আব্দুল বসির সাহেব। এছাড়াও আরো অনেকে আমাদের মাঝে আছেন। আমি আজকে যেহেতু তারা আছে, রবিউল স্যারের চলে যেতে হবে, সভাধিপতিকে চলে যেতে হবে, আমি বেশি কথাতে যাচ্ছি না, রোজ তো কথা শুনবে, আগে তো শুনবে। আজকে যে জিনিসটার আমি উপরে জোর দেবো সেটা হচ্ছে এটাই যে একদল মানুষ আমরা মঞ্চে বসে আছি, একদল মানুষ আমরা সামনে বসে শুনছি। আমার নিজের বিশ্বাস থেকে বলছি, আল্লাহ পাক তার সেরা সৃষ্টি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষকে। এবং এই মানুষ যখন আমরা পৃথিবীতে আসি শিশু হিসেবে, সেই শিশু আগামী দিনে কি হবে, কি হতে পারে, সেটা আমরা যারা আব্বা মা, আমরা যারা দাদা দাদি নানা নানি,
আমরাও কিন্তু সেই শিশুকে দেখে বুঝতে পারিনি যে সে কি হতে পারে, কত বড় হতে পারে। রুবিয়ার আব্বার সঙ্গে আমার বন্ধুত্ব, যখন ওই ভাইদের মেয়েটিকে দিয়ে গেছিল, আমার নিজের বিশ্বাস থেকে বলছি উনি নিজেও কিন্তু কল্পনা তো আনতে পারেনি যে আমার মেয়েকে এই জায়গায় দেখব। কিন্তু আজকে তিনি সুখী মানুষ, খুশি, নিশ্চয়ই তার আলাদা একটা আনন্দ বা খুশি হবে এই ভেবে যে আল্লাহ তার মেয়েকে কবুল করেছেন মানুষের কাজের জন্য, তাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব দিয়েছেন আমি বলি এটাই যে আমরা যেখানে দায়িত্বে আছি, মঞ্চে যারা আছি, নিচে যারা আছি, এই দায়িত্ব কিন্তু আমার বিশ্বাস থেকে বলছি যিনি রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, তিনি একটা উদ্দেশ্যের জন্যই কিন্তু আমাদেরকে পাঠান, এক একটা উদ্দেশ্যের জন্য। আমরা ঠিক মতো যদি পরিবেশ পাই, ঠিক মতো যদি সেটা নার্চারিং যদি হয়, পরিচর্যা যদি হয়, তাহলে আমাদের ভিতরে যে সম্ভাবনা সেটা প্রকাশ পায় এবং আমাদের যা হওয়া উচিত সেটা হতে পারে। এবং আমরা যারা মঞ্চে আছেন বিভিন্ন দায়িত্বে, বিভিন্ন পদে, কেউ ডাক্তার আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছেন, সবাই। আবার তোমরা যারা সামনে আমার ছাত্ররা আছো, ছাত্রীরা আছো, আগামী দিনে আমার বিশ্বাস যে তোমরা কিন্তু এরকম মঞ্চ শেয়ার করবে, তোমরা কিন্তু মঞ্চে থাকবে, তোমাদের সামনে এরকম হাজার হাজার ছাত্র ছাত্রী বা মানুষজন থাকবে তোমাদের কথা শোনার জন্য। এবং সেটা যদি তোমরা যারা আছো কথাগুলো যদি আমার শোনো এবং সেটা থেকে যদি বিশ্বাস করতে শুরু করো, তাহলে দেখবে ইনশাল্লাহ সেটা, সেই বিশ্বাসটা বাস্তবায়িত হবে। বিশ্বাসের শক্তি একটা বিষয়, এবং সেই জায়গা থেকে আমি বলছি, কারণ আমি আমার স্যারের কাছে কথা শুনতাম রামকৃষ্ণ মিশনের কথা, সেই শুনতে শুনতে কিন্তু আইডিয়া মাথায় এসেছিল এবং সেই ভাবনা থেকেই এই আল আমিন মিশনের সূচনা হয়। এবং আমার এটা বিশ্বাস যে আল্লাহ পাকের কাছ থেকে আমরা যে দায়িত্ব পেয়ে এখানে এসেছি এবং যে যে দায়িত্বে আমরা আছি, মঞ্চে যারা আছি, আমার অনেক অভিভাবক অভিভাবিকা আছেন, তাদের হয়তো মঞ্চে জায়গা দিতে পারেনি, কিন্তু মঞ্চে জায়গা পাওয়ার মতো অনেক মানুষ হয়তো সামনে আছেন। আমরা কে কেমন করে আল্লাহর দেওয়া দায়িত্বকে পালন করছি, কোন উদ্দেশ্যে সেটাকে পালন করছি, কোন নিয়ত নিয়ে আমরা পালন করছি, তার উপরে কিন্তু আসল যে জীবনের বিশ্ববিদ্যালয়ের যে মার্কশিট সেটা কিন্তু রচিত হচ্ছে। অর্থাৎ জীবনের বিশ্ববিদ্যালয়ে আমরা এ গ্রেড পাচ্ছি কি পাচ্ছি না, আমরা স্টার মার্কস বলি বা ফার্স্ট ক্লাস বলি, সেটা পাচ্ছি কি পাচ্ছি না, সেটা নির্ভর করছে আমাদের নিয়তের উপরে। আমার নিজের উপলব্ধি থেকে বলতে পারি আমরা প্রত্যেকেই সেটা নিশ্চয়ই করে থাকি। যারা যারা আমরা সেটা করতে পারি তারা প্রত্যেকেই কিন্তু তার কাজ, যে কাজের দায়িত্বে তিনি থাকুন না কেন, সেই কাজটার মধ্যে তিনি আনন্দ খুঁজে পান, তৃপ্তি খুঁজে পান। তাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক ছোটাছুটি করতে হয়, ক্লান্তি অনেক আসে, কিন্তু যারা বড় দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বললে বুঝি যে তারা প্রত্যেকেই আনন্দের সঙ্গে প্রতিটা দিন কাটান। রুবিয়াকে দেখে তো আমি বুঝছি এই বয়সে অনেক ছুটছে, কিন্তু ওর ভিতরে যে একটা আনন্দের ঝর্ণা বইছে সেটা কিন্তু দেখলে বোঝা যায়। এবং প্রত্যেকটা মানুষই যে যেখানে আছেন, আমরা যে দায়িত্বটা পালন করি সেই দায়িত্বের মধ্যে দিয়ে, পালন করার মধ্যে দিয়ে যদি দেখা যায় যে মানুষের উপকার হচ্ছে, অসহায় মানুষ, সাধারণ মানুষ, যারা যারা অভিভাবকহীন মানুষ তারা অভিভাবকত্ব পাচ্ছে, অসহায় মানুষ সাহারা পাচ্ছে, সাধারণ মানুষ তারা বেঁচে থাকার জন্য রসদ পাচ্ছে, সেই উপকার যদি আল্লাহ পাক আমাদের যার যার হাত দিয়ে যে যে ফিল্ডে যদি আমাদের দিয়ে হয়, তাহলে আমার বিশ্বাস যে তারা প্রত্যেকে কিন্তু সেই তৃপ্তির সঙ্গে, আনন্দের সঙ্গে প্রতিটা দিন অতিবাহিত করে। তো আমার এটা বিশ্বাস যে আমরা যারা মঞ্চে আজকে আছি প্রত্যেকেই যে যার জায়গায় তারা প্রতিষ্ঠিত এবং প্রত্যেকেই যে যার জায়গা থেকে সমাজের জন্য, মানুষের জন্য কাজ করছেন। আমার এই বিশ্বাস দিয়েই আমার এই ছুটে বেড়ানো, এই বিশ্বাস দিয়ে যে তোমরা যারা ছেলেরা বা যারা মেয়েরা আছো, তোমরা নিজেদেরকে যদি সেইভাবে তৈরি করতে পারো, এই বিশ্বাস নিয়ে যে আমাকে বড় মাপের মানুষ হতে হবে। বড় মাপের মানুষ হওয়া মানে বড় চেহারা না, লম্বা চেহারা কি ওজন বেশি সেটা না। আসল তোমার ওজন কতটা, তোমার উচ্চতা কতটা, সেটা নির্ভর করছে তোমার ভিতরে কি চিন্তার স্রোত বইছে, এবং সেই চিন্তা দিয়ে, সেই ভাবনা দিয়ে তুমি সমাজের জন্য,
রাজ্যের জন্য, দেশের জন্য, সর্বোপরি এই পৃথিবীর কল্যাণের জন্য তুমি কতটা ভাবছো এবং তার ফল পৃথিবী বা দেশ সমাজ কতটা পাচ্ছে। আমরা বিশ্বাস সবাই যদি আমরা যারা ভালো আছি তারা যদি চেষ্টা করি যে শুধু আমরা একা একা ভালো থাকবো না, আমাদের চারিপাশকে নিয়ে ভালো থাকবো এবং আমরা সবাই মিলে যদি হাত বাড়িয়ে দিই, তাহলে আমরা দেখবো আমাদের চারিপাশের যে মানুষজন ভালো নেই তারা কিন্তু আস্তে আস্তে ভালো থাকতে শুরু করবে। আর তাদের ভালো থাকার মধ্য দিয়ে আমাদের ভালো থাকাটা, আমাদের আনন্দ থাকাটা স্থায়িত্ব পাবে। তো আজকে আমি মাঝে মাঝে হয়তো কথা বলবো, টুকরো টুকরো কথা বলবো, কারণ কথা বেশি ঢুকে গেলে আর বেরোতে আমার দেরি হবে বলে আমি একটু কথা বেশি গভীরে যেতে চাইছি না। আমি চাইছি যে দুজনের, বিশেষ করে দুজনকে চলে যেতে হবে, তাদের ছাড়তে হবে। আমি আপাতত এখানে থামছি, প্রয়োজন হলে আমি টুকরো টুকরো কিছু কথা বলবো। ধন্যবাদ। কিছু না কিছু ডেস্টিনেশন রয়েছেই এবং আমার সামনে যারা রয়েছে আমি বিশ্বাস করি যদি তোমরা ঠিক মেহনত করো, মানে এই যে জার্নিটা, এটা তো একটা সফর, এই সফরে তোমরা যেমন চলবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বা যে কোনো রকমের ডেস্টিনেশন তোমাদের জন্য ফিক্স রয়েছে। যেমন যার সফর ত্যাগ থাকবে সেরকম তার ডেস্টিনেশন হবে। কিন্তু ওই সফরে পৌঁছে তোমার ডেস্টিনেশনে পৌঁছানোর পরে তুমি কিরকম তোমার কাজটা এক্সিকিউট করছো সেটার জন্য এই এই আমাদের মিশনের যে ডিসিপ্লিন, আমাদের যে মিশনের যে একটা মেন্টালিটি, একটা ধর্মীয় একটা আচার আচরণ, ধর্মীয় রেস্ট্রিকশন, এটা খুবই জরুরি। নাহলে আমরা আমাদের একটা হাইয়েস্ট পোস্টে গিয়ে আমাদের দ্বারা কিন্তু অনেক অনৈতিক কাজ হয়ে যেতে পারে, যেটা একদমই আনএক্সপেক্টেড আমাদের তরফ থেকে। তো আমি তোমাদের কাছে একটাই বলবো যে এই যে ফেজে তোমরা রয়েছো, এর প্রতিটা মোমেন্টটাকে এনজয় করো, প্রতিটা মোমেন্টটাকে কাজে লাগাও। এরকম নয় যে পড়াশোনার কথাই বলছি, পড়াশোনা তো সবাই করবে এবং আশা করছি সবাই একটা জায়গায়, একটা ডেস্টিনেশনে পৌঁছাবে তোমরা। কিন্তু মানুষ হওয়ার যে মেহনতটা, সেটা এর থেকে ভালো জায়গা আর কোনো জায়গায় নেই। সেটা তোমরা হয়তো এখানেই বুঝতে পারবে না, যখন এই জায়গা ছেড়ে চলে যাবে, তখন যখন আমরা যেই ফেজে রয়েছি আজকে, মিশন থেকে বেরোনো 14 থেকে 15 বছর হয়েছে। তো সেই যে একটা আমাদের র এক্সপিরিয়েন্স থেকে বলতে চাইছি এবং বলতে পারি যে ভালো ক্যারেক্টার হওয়ার, ভালো মেন্টালিটি হওয়ার, একটা বড় মানুষ হওয়ার মেহনত এই জায়গা ছাড়া অন্য কোথাও পাবে না। এবং স্যার যেটা বললেন যে আত্মবিশ্বাস, মানে আমাদের লাইফের যে ডেস্টিনেশনগুলো, এটা অনেকটা আমি মনে করি ভিডিও গেমের লেভেলের মতো। যেমন তোমাদের কাছে এখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, লেভেল 1, লেভেল 2, তারপরে নিট বা অন্য ইউপিএসসি বা আরও যেরকম কিছু রয়েছে। তো এইগুলোতে যখন তুমি ধীরে ধীরে একটা পর একটা লেভেল যখন ক্রস করবে না, দুটো ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। এগুলো হয়তো খুবই সহজ মনে হবে বলতে বা ফিল করতে, কিন্তু এটার এক্সিকিউশনটা খুব ডিফিকাল্ট। একটা হচ্ছে আত্মবিশ্বাস, সেকেন্ড ওয়ান হচ্ছে কনসেন্ট্রেশন, ফোকাস। তুমি হয়তো মিশনের মধ্যে, এই স্রোতের মধ্যে মিশনে যারাই আসবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হয়তো ক্রস করে গেলে, এবং সবাই তো মিশনে 90% এখন সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ারও সবাই, আমরা বাইরে বলি মুড়ির মতো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। কিন্তু এই দুটি ওয়ার্ড যদি তোমার লাইফের সঙ্গে যদি একাত্মবোধ না হয়, একটা হচ্ছে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, আর একটা হচ্ছে কনসেন্ট্রেশন, ফোকাস অন ইয়োর গোল, এটা যদি না থাকে, দেখবে লেভেল 1 বা লেভেল 2 ক্রস করার পরে 3, 4, 5 যেগুলো তোমাদের লাইফের একটা সাকসেসফুল জায়গায় পৌঁছানোর জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো এখন অতটা কাজে লাগবে না। যখন তোমরা ধীরে ধীরে এগোবে, নিজের ডেস্টিনেশনের দিকে ধীরে ধীরে এগোবে, তখন এই দুটো জিনিসে যারা ফোকাস থাকবে এবং যারা নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে, he can achieve anything he wants. Thank you. মিশন অনেকটা এগিয়ে গেছে। তাদের নিটের যে কোচিং সিস্টেম, যেভাবে ছেলেমেয়েরা মানুষ হচ্ছে, ছোট ছোট ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ দেখছে, বাবা মায়েরা যে ভবিষ্যৎ দেখতে চাইছে যে আমার সন্তান এই জায়গায় গিয়ে পৌঁছবে, সেই জায়গায় বাবা মাও চেষ্টা করছেন, তাদের শিক্ষকরা চেষ্টা করছেন, আল-আমিন মিশন তাদের নিজস্ব যে সিস্টেমের চেষ্টা করে চলেছেন, সেই চেষ্টায় মেডিকেল সায়েন্সে আমরা অনেকটা এগিয়ে গেছি, আমরা ইঞ্জিনিয়ারিংয়ে এগিয়ে গেছি। কিন্তু কোথাও না কোথাও বর্তমানে পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে দাঁড়িয়ে আমাদের প্রতিনিয়ত সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, কবে কোন দিন বুলডোজার ভেঙে দিচ্ছে সেটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিচ্ছে। কোথায় কোন আইনসভায় আইন পাস হচ্ছে যার বিরোধিতা করে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। তো যেখানে আইন এবং বিচার বিভাগ এত গুরুত্বপূর্ণ জায়গায় আছে, আমাদের সংবিধান যেখানে এখন একটা
কি বলবো, একটা এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে একটি বিশেষ দল তারা চাইছে যে আমাদের সংবিধানের অনেক কিছু পরিবর্তন করে ফেলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের যারা পিছিয়ে পড়া, আমরা নিজেদেরকে পিছিয়ে পড়া ধরে যদি এগোতে চাই, যেটা আল-আমিন মিশনের এক ওয়ান অফ দি অবজেক্টিভস আমি পড়ছিলাম, যে আমরা যারা পিছিয়ে ব্যাকওয়ার্ড সোসাইটি, ব্যাকওয়ার্ড ক্লাস ইন দি সোসাইটি, সেই ব্যাকওয়ার্ড ক্লাস ইন দি সোসাইটিকে এগোতে গেলে কোথাও না কোথাও আইন বিভাগকেও আমাদের জানতে হবে, সেখানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে যাতে সঠিক বিচারটা হয়, সঠিক বিচার হয়, সঠিক ন্যায় হয়। সেই ন্যায় বা বিচার ব্যবস্থার জন্য আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত। আইন সম্বন্ধে জানা, সবাইকে উকিল হতে হবে এর কোনো মানে নেই, কিন্তু আমাদের আশেপাশে যদি কোনো কেউ অ্যাডভোকেট থাকে বা কোনো উকিল থাকে বা কোনো জজ সাহেব থাকে, আমরা তাদের কাছে গিয়ে আইনি পরামর্শটা অন্তত যাতে সৎভাবে সব পরামর্শটা পেতে পারি, সেই সুযোগটা যাতে থাকে। সেজন্য স্যার আমি আপনাকে নুরুল ইসলাম স্যার আপনাকে আবার অনুরোধ করব যে যদি আল-আমিন মিশনের একটা লিগাল সাইড, লিগাল অ্যাসপেক্ট, যেখানে ল এন্ট্রান্স এক্সামিনেশন যেটা অল ইন্ডিয়া বেসিসে হয়, ক্ল্যাট কমন ল অ্যাডমিশন টেস্ট, এই টেস্টগুলোর জন্যও যদি স্যার কোনো কোচিং সেন্টার করা যায়, তাহলে বোধহয় অল ইন্ডিয়া বেসিসে আমাদের ছাত্রছাত্রীরা আইনের দিক থেকে, এবং শুধুমাত্র যে বিচার বিভাগেই যেতে হবে এরকম কোনো মানে নেই, আইনের অনেক বড় পরিধি। এমন কোনো অফিস নেই, এমন কোনো দপ্তর নেই যেখানে আইনের লোকের প্রয়োজন নেই। আজকে সরকারি অফিসে আইনের প্রয়োজন পড়ে, বেসরকারি অফিসেও আইনের প্রয়োজন পড়ে। তো একটা বড় কেরিয়ার প্রসপেক্ট আছে। আমরা যারা আইন পড়ি তারা অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডেও যেতে পারি, আমরা ওকালতিতেও যেতে পারি, আমরা জুডিশিয়ারিতেও যেতে পারি। আমাদের কাছে ওপেনিংটা অনেক বেশি ওয়াইড, কেরিয়ার প্রসপেক্ট অনেক বেশি। সেজন্য আইনকে যদি আমরা একটা কেরিয়ার হিসেবে নিতে চাই, আগে বলা হতো যে যার নেই কোনো গতি সেই পড়ে ওকালতি। এখন কিন্তু সেই পরিস্থিতি নেই, এখন আর গতি হয় না, এখন এন্ট্রান্স দিয়ে সুযোগ পেতে হয়। সবাই গেলেই যে ভর্তি হয়ে যাওয়া যায় এটা হয় না। তো সেখানে যখন অল ইন্ডিয়া বেসিসে কম্পিট করতে হবে, সেখানে তার মিনিমাম একটা ট্রেনিং দরকার হয়। সেই ট্রেনিং যখন আমরা পাবো, তাহলে আমরা আরো বেশি বেশি সমাজে এগিয়ে যেতে পারবো, এবং আমাদের যারা প্রতিবেশী সহযোগী যারা আছে তাদেরকে আমরা আইনগতভাবে সাহায্য করতে পারবো। আমি আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করব যে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, এবং মোস্তফা সাহেব যিনি আছেন উনি আমাকে দেখেছেন, আমি খুবই কৃতজ্ঞ তার কাছে। উনি আমার ছাত্র, এবং এরকম ছাত্র যদি সবার থাকে, আমি মানে এরকম ছাত্র আরো পেলে আমি আরো বেশি খুশি হব, যে একজন ছাত্র যিনি আরো অনেক ছাত্রকে এগিয়ে নিয়ে চলেছেন। তার রোজকার মানে ডেইলি বেসিসে উনি যে এফার্টটা দেন আল-আমিন মিশনে, সেটা মাঝে মাঝে দেখি, এবং এখানে এসে তো বিষয়টা আরো বেশি দেখলাম যে উনি কি এটা করেন। তো আবারও ধন্যবাদ আল-আমিন মিশনকে, আবারও ধন্যবাদ নুরুল ইসলাম সাহেবকে, আবারও ধন্যবাদ মোস্তফা সাহেবকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একবার জাস্ট একটু মেসেজ করেছিলাম, তা সেটা আমার কাছে অনেক পাওনা। তা আমি রুবিয়া সুলতানাকে বলবো কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছো তোমরা? তুমি বলি তোমরা অনেক ছোট, আমার বাচ্চাদের মতোই। যাই হোক, প্রথমে মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় নুরুল ইসলাম স্যারকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট অন্যান্য গুণীজনদের, এবং সাথে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার ম্যাডাম জেনিফার ম্যাডামকে, যেনাকে আমরা টুম্পা আপা বলতাম। আমি যখন খড়গপুরে ক্লাস 7-এ ছিলাম, তখন উনি পাথর চাপড়িতে এসছেন, এবং উনার এই পাথর চাপড়িতে আসা মানে আমাদের অনেক মেয়েদের মধ্যে যারা একটু কম পড়াশোনায় ভালো ছিলাম, মানে মিডিয়াম যারা স্টুডেন্ট ছিলাম,
ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম তো ধরি আমরা আলামিনের রেজাল্ট ওয়াইজ। তো সেই রকম ছাত্রীদের জন্য একটা দুঃখের দিন ছিল এই খবরটা। কারণ আমি প্রথমে বলে দিই তোমাদেরকে যে আমাদের ছোট্ট একটা জীবন আল্লাহ তাআলা দান করেছেন, এবং এই জীবনটাকে সবচাইতে সুন্দর করে তোলা যায় যদি একটু আত্মবিশ্বাস থাকে, আর মুখের ভাষা আর ব্যবহার, এই তিনটা জিনিস আমাদের কিন্তু অস্ত্র। তো সেই জিনিসটা টুম্পা আপার মধ্যে আছে, কারণ আমরা তখনই অনেক মেয়েরা গার্লসের মানে আপাকে এত ভালোবাসতাম, তো ওনার আশাটা আমাদের কাছে কষ্টেরই ছিল। তো যাই হোক, সময় সীমিত, দু চারটে কথা বলবো আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে এবং যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের উদ্দেশ্যেই বলবো যে গার্জেনরা আজকে এসছেন অনেক দূর থেকে। আমাদের গার্জেনরা অনেক সময় একটা মালদা থেকে খড়গপুর আব্বা যেতেন। তো একটা সময় কি হতো, যখন আমরা রাত্রে ট্রেন ধরে সকালবেলা বাস স্ট্যান্ডে দাঁড়াতাম খড়গপুরের বাস ধরার জন্য, তো আমরা দুই ভাই বোন তখন আলামিনে ভর্তি হয়েছিলাম। তো ভাই পরে চলে আসে, কিন্তু আমি থেকে গেছিলাম। আমার তো কেন থেকেছিলাম তার কারণটাও বলে দিই, যে আব্বা অনেক আশা নিয়ে ভর্তি করেছেন এত দূরে আলামিনে, যে আমার বাচ্চারা মানুষের মতো মানুষ হবে। তো প্রথমেই সেই ক্লাস 5-এ আব্বা রেখে এসেছিলেন। প্রত্যেকটি বার আলামিন যেতাম, যাওয়ার 2 দিন আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। কিন্তু তারপরেও বাবা বললেন যে মেয়ে এরকম যাওয়ার আগে 2 দিন আগে খাওয়া দাওয়া বন্ধ, মেয়ে কথা নেই মুখে, সবই তো, আর চোখ দিয়ে অনবরত জল। তো বাবা মায়ের স্বাভাবিক কষ্ট হবে, তো মেয়েকে নিয়ে চলেই আসি। ছেলেও চলে আসলো। তো এবার আমার মনে একটা তখন স্বাভাবিক একটা হয়, যেটা অনেক হয় না, অনেক ছেলে মেয়েদের মধ্যেই হয়, যে বাবা মা কষ্ট করে পাঠিয়েছে আবার ফিরে যাব, তো একটু নিজেরই কষ্ট হোক। তো নিজেদের এই কষ্টটা একটা মানুষকে, একটা ছাত্রকে বা ছাত্রীকে আস্তে 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 জীবনে ক্রমাগত প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু একটা জায়গা বানিয়ে দেয়। আমরা যখন মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র যে আমাদের নিজেদের স্বার্থ বা সুখ দেখবো সেটা নয়, আমাদেরকে কিন্তু আমাদের পারিপার্শ্বিক যে 4টে দিক আছে, আমাদের পরিবেশের আরো অন্যান্যরা যে আছে, তাদেরকে আমরা কতটা ভালো রাখতে পারছি সেটাও একটা পাওনা। সবসময় যে অর্থ দিয়ে আমরা ভালো রাখতে পারবো সেটাও নয়। আমরা ভালো ব্যবহার দিয়ে, একটু সামান্য সহযোগিতা করে বা 4টে হাতের কাছে কিছু উপকার করেও আমরা ভালোটা করতে পারি বা ভালোটা দিতে পারি। বাচ্চারা বুঝতে পারছো? কি বলছি বুঝতে পারছো? তো এবার আসি তোমাদের কাছে। নিজেরটা বললাম তোমাদের কাছে এই কারণেই যে নিজেরটা বললে তোমরা বুঝতে পারবে যে আমিও তোমাদের মতোই একজন ছাত্রী। ওইখানে বসেছিলাম একটা দিন, আজকে আল্লাহ তাআলা এখানে জায়গা দিয়েছেন, তোমাদের সামনে কথা বলছি, বক্তব্য রাখতে পারছি। যারা পড়াশোনায় ভালো, খুব ভালো, ফার্স্ট সেকেন্ড থার্ড বা আলামিনের, আমি সবসময় বলি যে আলামিনের লাস্ট বেঞ্চের ছাত্রীটাও একটা সময় ফার্স্ট ডিভিশন পেয়ে বেরোবে, এটা আমি সবসময় সব জায়গাতেই বলি। তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হও বা যারা খুব বেশি মার্কস পাও, তাদের একটা টার্গেট থাকে যে হ্যাঁ কিছু করবো, বা যখন তারা কিন্তু আবার ওভার কনফিডেন্ট হয়ে যায় তখন কিন্তু নিজেদের ক্ষতিটা হয়ে যায়, যেটা আমি উপলব্ধি করেছি বা আমার মনে হয়েছে কোথাও। আমাদের ব্যাচের সব ছেলে মেয়েরা যে আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে তা নয়। তো ওই জন্যই আমি বলছি যে আমাদেরকে যে কোনো মানে কাজই আমরা করি না কেন, পড়াশোনা থেকেই বলি, আমরা যদি অ্যাভারেজ বিদ্যমান রাখতে পারি, আমরা যদি ক্রমাগত করে যে আস্তে একবারে যে খুব ভালো করছি, সবসময় 24 ঘন্টা বই নিয়ে পড়ে থাকছি সেটাও নয়, সব দিকটাই নিজের স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। কিন্তু হ্যাঁ, কেউ এরকম থাকে যে যাদেরকে সবসময় মানে বলতে হয় না আমাদেরকে যে পড়ো, যেমন আমি জানি না বলা ঠিক হবে কিনা, কিন্তু আমার মেয়েকেও আমি দেখছি, যখন আমি আমার মেয়েকে আলামিনে দেখে দিয়েছিলাম চিনপায়ে, এই পাশেই তোমরা জানো হয়তো,
তো টিম্পায় দেওয়ার সময় অনেকের অমত ছিল পরিবারে। তার কারণ যে স্কুলে পড়তো তখন তো একটা হয় না নর্মালি যে বিগ বাজেট মানে হচ্ছে যে খুব ভালো, সেই রকম একটা ব্যাপার। তো দেওয়ার সময় মেয়েকে দেওয়ার পর যাই হোক যে, আর আমি আবার কি মনে হয় যে আমার কথাটা বলি যে না, আলামিনে দেবো তো আলামিনেই দেবো, আমি এটা করবো তো করবোই। তো আমার জেজটাও একটু এরকম। তো মেয়েকে দেওয়ার পর বুঝতে পারলাম যে মেয়ে একটা পরিবেশ চাইছিল, যে পরিবেশে সে ভালোভাবে পড়তে পারবে, ইভেন সে টিচারদেরকে পাবে হাতের কাছে, যে কোনো কিছু হয়তো জিজ্ঞাসা করলে সে উত্তর পেয়ে যাবে। তো সেই পরিবেশটা কিন্তু সে অত বড় স্কুলে থাকার পরেও পায়নি, যেটা আলামিনে পেয়েছে বা আলামিন মিশন দিতে পেরেছে, আলামিন একাডেমি তাকে দিতে পেরেছে। তো আমাদেরকে এই জিনিসটাই বুঝতে হবে। তোমাদের প্রত্যেককেরই কথা বলি যে নিজেদের চাহিদাটা, নিজেদের খিদাটা কোথায় বা কোন জায়গায়, যারা একটু সিনিয়র আছো, ক্লাস 8-9 আছো, তাদেরকে আমি বলছি যে তোমরা এখন থেকেই বুঝতে পারবে যে তোমাদের চাহিদাটা কোথায়, তোমাদের খিদেটা কোথায়। সব সময় আমাদের হয় না সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলাম, সেটাও নয়, জীবনের অনেকগুলো ফিল্ড আছে। কিন্তু একটা জিনিস যে বুঝতে পারবে তোমরা যখন ক্লাস 10, 11, 12-এ যাবে, তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন জিনিসটা তোমাদেরকে ভালো লাগছে। আর আমার কোথাও মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন, আল্লাহ তাআলা স্কোপ দেন, কিন্তু আমাদেরকে সেই স্কোপটা নিজেদেরকে ক্যাচ করতে হবে যে এই সুযোগটা আমার কাছে আসছে, কেন আসছে বা কি কারণে আসলো। হঠাৎ কোনো জিনিস কোনো দিনই হয় না, আল্লাহ তাআলা সেটা লক্ষণ আগে দিয়ে দেন বা আগে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়ে দেন। যারা বিভিন্ন জায়গায় গেছে, আমি তোমাদেরকে আরো একটা ছোট্ট কথা বলি, তোমরা বুঝতে পারবে। আমি পড়াশোনায় অত বেশি মনোযোগ দিতে পারতাম না, কিন্তু বাবা সবসময় বলতেন যে না, আমার মেয়ে পড়াশোনায় অত ভালো নয়, তো কি আমার মেয়ে কিছু করে নেবে, মানে বাবা এটা প্রথম থেকেই বলতেন। তো বাবা মায়ের মন হয় হয়তো যে এরকম, কিন্তু আস্তে 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 আমি যখন অল্প বয়সে বিয়ে হয়েছে, তোমাদেরকে একটু বলি বুঝতে পারবে। তারপর ছেলে মেয়ে বড় হলো, ছেলে মেয়ের সাথে সাথে নিজেও পড়াশোনা করলাম। কিন্তু একটা মহিলা, আমাদের আলামিন মিশন, আমাদের আলামিন পরিবার মহিলাদেরকে অনেক বেশি, শুধুমাত্র যে ছেলেদেরকে বা পুরুষদেরকে এগিয়ে নিয়ে গেছে তা নয়, মহিলাদেরকেও অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে। কারণ আজকে আলামিন থেকে শিক্ষা নিয়েছিলাম বলে, কিছুটা শিখে গেছিলাম বলেই হয়তো বাকি জায়গাগুলোতে সেগুলো, সেই শিক্ষাগুলো, সেই জ্ঞানগুলো বা সেই সঞ্চয়টুকু ইউটিলাইজ করতে পারি। কিন্তু আরো একটা জিনিস, একটা যেমন হয় না, একজন মেয়ে মানুষের বিয়ে হয়ে গেলে নর্মালি কি হয় যে একটু চারদিক থেকে প্রেশার থাকে। মেয়ে মানুষ, আমাদের মুসলিম কমিউনিটিতে এটা বেশি হয় যে মেয়েদের আর পড়াশোনা করে কি হবে। কিন্তু যদি একজন ভালো হাজব্যান্ড থাকে, একজন ভালো স্বামী থাকেন, সেটা কিন্তু পূর্ণতা পায়। কারণ আমি প্রত্যেকবার বলতাম আমি এই ডিগ্রি করছি, সেই ডিগ্রি করছি, ফার্মাসিস্ট করছি। তো তোমাদের আমি বলি, কিন্তু হাজব্যান্ডের সাপোর্ট আমি পেয়েছি পড়াশোনার ক্ষেত্রে। আমাকে কখনো বলেননি যে না করতে হবে না বা করে কি হবে, এটাও একটা আছে। তো সেই মহিলাটা কিন্তু সৌভাগ্যবান। এবার আল্লাহ তাআলা আমাকে পলিটিক্সের সুযোগ দিলেন। তো এখনো যে দিনরাত পরিশ্রম করি, আমিও একজন মা, আমারও দুটো বাচ্চা আছে, কিন্তু তারপরেও একটা যখন হয়তো আমি সময় দিতে পারি না বাচ্চাদেরকে, তখন উনি সময় দেন। তো একটা অ্যাডজাস্টমেন্ট, আমাদের লাইফটাই কিন্তু আমরা যদি কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্টের ওপর দিয়ে না মানিয়ে নেব, ম্যাচিওরিটি তাতে থাকতে হবে। কিন্তু অনেক সময় হয় না যে আমরা মনে হয় যে না কোনো কিছুই হচ্ছে না বা ঠিকঠাক হচ্ছে না বা ঠিক করতে পারছি না, কিন্তু না, আল্লাহ তাআলা ওইভাবেই আমাদেরকে জুটি তৈরি করেন। তো সমস্ত কিছুই আল্লাহ তাআলার উপর। তবে হ্যাঁ, তোমরা বুঝতে পারবে একটা সময় আসবে, আমি তোমাদেরকে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, একটা সময় আসবে তোমরা বুঝতে পারবে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিছু তো একটা আছে, প্রত্যেকের মধ্যে কিছু একটা আছে, যেটার বহিঃপ্রকাশ তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, যেটার বহিঃপ্রকাশ তোমরাই পারবে করতে। কেউ বলে হবে না বা কেউ যে চেষ্টা করলেও হবে না, নিজের চেষ্টা নিজেকে করতে হবে। কারণ আরো একটা কথা বলি, আরো একটা ফিল্ড আসবে তোমাদের, যখন দেখবে তোমরা যে কোনো একটা জায়গায় পৌঁছে গেছো। আজকে দেখছো দাদাদেরকে, যিনারা ডক্টর হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন বা আরো যারা বিভিন্ন জায়গায় আছেন,
জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আছে, ক্রিটিসিজম আছে, প্রত্যেকটা জায়গাতে একটা বাধা আসবে, কিন্তু তারপরেও কর্ণপাত না করে নিজেদের ফোকাসটা ঠিক রাখতে হবে, নিজেদের এমটা ঠিক রাখতে হবে যে না, কে কি বললো, কে কি বলছে আমার কোনো ফার্ক পড়ে না বা আমার কোনো যায় আসে না। আমি জানছি আমি সৎ আছি বা আমি ঠিক করছি বা আমার কাজটা সঠিক হচ্ছে, চারটা মানুষের ভালো হবে, তখন কিন্তু দেখবে আস্তে 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 সেই বলা মানুষগুলো কিন্তু চুপ হয়ে গেছে। তো একটা কথা বলবো বাচ্চারা, তোমাদেরকে, আমার মেয়েদেরকে, আমার ছেলেদেরকে, যে জীবনে যাই করো না কেন নিজের প্রতি আগে আত্মবিশ্বাস তৈরি করো। তোমরা আত্মবিশ্বাস যদি থাকে তাহলে দেখবে যে একটা সময় তোমরা কিছু করে উঠেছো, কিছু করতে পারছো। কারণ নিজের প্রতি যদি আত্মবিশ্বাস না থাকে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে 100 জন যদি তোমাকে নিচু করে, ছোট করে, তোমাকে বলে তুমি কিছুরই যোগ্য নয়, সেটাকে তুমি হাসতে হাসতে নেবে, কিন্তু তোমার কাজটা তোমার ব্রেনে আছে যে তোমার কাজ তোমাকে করতে হবে, তুমি সেই জায়গাটাতে পৌঁছাবে। তাদের তাচ্ছিল্য করাকে নিজের ঢের বানাতে হবে তোমাদেরকে। কারণ বলি যে প্রত্যেকটা জায়গায়, আমি এই মঞ্চ থেকে বলছি তোমাদের, প্রত্যেকটা জায়গাতে, যা তোমরা অনেকেই আছো বা অনেক গার্জেনরাও আছেন যে তারা অনেক বড় জায়গায় আছে, মানে তাদের মনে হয় কোনো দুঃখ বা বেদনা নেই না। আল্লাহ তাআলা তাদেরকেই দায়িত্ব দেন যারা সেই দায়িত্ব বহন করার যোগ্যতা রাখেন, আর সেই যোগ্যতা পাওয়ার জন্য আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে। কারণ আমি বলি, আমিও একটা ফিল্ডে আছি, না আমাদের অনেক বড় জায়গায় থাকার পরে, অনেক বড় চেয়ারে থাকার পরেও নর্মালি তো হয় যেটা, যে কত কম্পিটিশনের মধ্যে আমাদেরকে পড়তে হয়। তো ব্রেন থাকে যে না আমার কাজ ওটা, কারোর কথাতে ডিমোটিভেট হলে হবে না। যখনই তুমি ডিমোটিভেট হবে তখনই কিন্তু ওইখানে আমাদের দুর্বলতা তৈরি হয়ে যাবে অন্তরের মধ্যে। নিজেকে এমন শক্ত করো যে কেউ তোমাকে তোমার যোগ বানাক, তোমাকে তাচ্ছিল্য করুক, তোমাকে নোংরা গালিগালাজ করুক বা কোনো কিছু যোগ্যই নয়, যা পারবে বলুক, তাদেরকে বলে বড় হতে দিতে হবে, আর নিজের কাজ নিজেকে করতে হবে। আর আরো একটা জিনিস বলি যে নিজেদের কাজটা করে গেলে একটা জায়গায় যখন করে চলে যাবে তখন কিন্তু সেই মানুষগুলোই তোমার সামনে দাঁড়াতে দ্বিধা করবে, চোখে চোখ মেলাতে পারবে না। এটা বাস্তব কথা বলে যাচ্ছে, একদম তোমরা দেখবে অনেকেই আছো, দেখবে তোমরা। তো আমি চাইবো যে তোমরা জীবনে অনেক দূরে এগো, অনেক কিছু করো, কিন্তু সর্বোপরি সমস্ত কিছু শুরু হচ্ছে মিষ্টি কথা দিয়ে, মিষ্টি ব্যবহার দিয়ে। এইগুলোতে অর্থ লাগে না, মুখের ভাষা ভালো যদি আমাদের থাকে বা ব্যবহার যদি তোমাদের ভালো থাকে তাহলে কিন্তু দেখবে এইগুলোতে অর্থ লাগে না। জীবনে এই দুটো জায়গা দিয়ে তোমরা আস্তে আস্তে এগোচ্ছ। কারণ আমাদের হয় না, নর্মালি আমাদের এখন জেনারেশন যা হয়ে গেছে, যে কোনো পরিবার, অর্থবান পরিবার মানে বাচ্চাদের একটা হাই স্ট্যাটাস থাকে যে আমাদের তো এই আছে, মা বাবার সেই আছে, কিন্তু না, সব সময় মাথায় রাখতে হবে যে সেই বাচ্চা বা সেই মানে গার্জেনদেরও শেখানো উচিত যে তুমি নিজে কি করছো বা তুমি নিজে কি করতে পারছো, তোমার নিজের পরিচয়টা তৈরি করো। বাবা মার কি আছে সেটা দেখে হবে না। তো আমরা চাইবো, একটাই কথা শেষ মুহূর্তে তোমাদেরকে বলি যে আলামিন মিশন আমাদের জন্য গর্ব, আলামিন মিশন আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা উপহার দিয়েছে মুসলিম কমিউনিটির জন্য। আমি গত পরশুদিন আমি নিউ টাউন, আমাদের ছিল ইনগ্রেট ছিল, আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন ইউসুফ পাঠানজি। তো গল্প করতে আমাদের মনে পড়লো, মানে আমাদের কয়েকজন ভাইয়াও ছিলেন সেখানে। তো